আসসালামু আলাইকুম, সবাইকে লাইফ স্পিডে স্বাগতম। আজকে আমি আসছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ স্মৃতি জাদুঘর ও পাঠাগারে। এটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ আব্দুল রউফের স্মৃতি জাদুঘরটি অবস্থিত। প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এই জাদুঘরটি। জাদুঘরটি উদ্বোধন করা হয় ২০০৮ সালের ২৮ মে। প্রথমে ভাবছিলাম যে আহ, এত গ্রামের ভিতরে স্থাপনাগুলো আছে কিনা, গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম। তো পরে এখানে এসে দেখি যে সত্যিই আছে এবং বেশ সুন্দর স্থাপনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, তিনি তাদের অন্যতম। তিনি ১৯৬৩ সালে ৮ই মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি নিয়মিত পদাতিক সৈনিক হিসাবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালে ৮ই এপ্রিল তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। তাকে রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার উপরে সমাহিত করা হয়। ১৯৫৫ সালে তার পিতার মৃত্যুর পর তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সংসারের হাল ধরতে অষ্টম শ্রেণীতে লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি ১৯৬৩ সালে ৮ মে আব্দুল রউফ যোগদান করেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। সে সময় তাকে ৩ বছরের বেশি সময় দেখাতে হয়েছিল চাকরিটা পাওয়ার জন্য। চুয়াডাঙ্গার ইপিআর ক্যাম্প থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে আব্দুল রউফ উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানে যান। ৬ মাস পর তাকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়। ১৯৭১ সালে ২৫ মার্চ স্বাধীনতা যুদ্ধের শুরুতে চট্টগ্রামের ১১ নং উইং এ তিনি কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি মহালছড়ি জলপথে দায়িত্বপ্রাপ্ত হন। এই জলপথ দিয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর চলাচলের প্রতিরোধ দায়িত্ব পড়ে তার কোম্পানির উপর। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল রাঙামাটি মহালছড়ি জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের পিছু হটিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ গড়ে তুলতে পরীক্ষায় অবস্থান নিয়ে নেন, কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলে। যুদ্ধের এক পর্যায়ে আব্দুল রউফ বুঝতে পারেন এভাবে চলতে থাকলে ঘাঁটির সকলকে পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। তিনি তখন কৌশলগত কারণে পিছু হটার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে শুরু করে। এদিকে পাকিস্তানি বাহিনী তখন খুব কাছে চলে আসে, ফলে সেখান থেকে একসঙ্গে পিছু হটলে একসঙ্গে সকলকেই মৃত্যুবরণ করতে হতে পারে ভেবে আব্দুল রউফ পিছু হটেননি। যোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিয়ে নিজে সেখানে দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন। তিনি তাদের ৭টি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে তাদের ২টি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয়। লঞ্চ দুটি পিছু হটলে রউফের মেশিনগানের গুলির আওতার বাইরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তান বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলা বর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রউফের একার পক্ষে সম্ভব ছিল না, তবুও তিনি চেষ্টা চালিয়ে যান। হঠাৎ একটি মর্টার গোলা তার বাংকারে এসে পড়লে তিনি সেখানেই শহীদ হন, কিন্তু তার মৃত্যুর আগে সহযোগী যোদ্ধাদের সবাইকে নিরাপদ দূরত্বে পৌঁছে দিতে পেরেছিলেন। সেদিন আব্দুল রউফের আত্মত্যাগ তার কোম্পানির প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা করেছিল। তো বন্ধুরা, এই গ্রন্থাগারটি খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর দুপুরে একটু বিরতি হয়, সেটা খাওয়া দাওয়ার বিরতি আছে, তখন একটু বন্ধ থাকে। এখানকার রাস্তাটা একটু খারাপ, যার কারণে দর্শনার্থী খুব কমই আসে, বলা যায় কম আসে। আমরাও প্রথমে আসার সময় ভাবছিলাম যে এখানে কি আদেও আছে কিনা, তো রাস্তার এমন অবস্থা দেখে ভাবছি যে গুগল হয়তো ভুল দেখাচ্ছে। তো তারপর লাস্টে এসে দেখছি যে না, আসলে আছে। তো এখানকার রাস্তাগুলো ভালো হলে অবশ্য, তবে খুব দ্রুতই নাকি রাস্তার কাজ সম্পন্ন হবে, এখানে যিনি লাইব্রেরির দায়িত্বে আছে তিনি বললেন। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? অনেকদিন পর আবার ভিডিও করছি, ভালো করে
গুছিয়ে বলতে পারছি না, কারণ হুট করে আসছি এখানে। আর সবাই আমার লাইফ স্পিড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছাটা বৃদ্ধি পায়। তো সবাইকে ধন্যবাদ। কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।